আচ্ছা, নমস্কার সবাইকে। নমস্কার। আমাদের সময় অনুযায়ী গুড ইভিনিং টু এভরিবডি। তবে ডক্টর বিশ্বরূপ ঘোষের ওখানে অবশ্য সকাল 9টা রবিবার, তাই গুড মর্নিং টু ইউ। তো আমরা আজকে বহমানের লাইভে বসেছি। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং বহমানের যে ব্যাপারটা বলতে চাইছি, আমরা সাধারণভাবে বহমানের এতদিন যা অনুষ্ঠান করে এসেছিলাম সেগুলো সবকটাই সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু বিতর্কমূলক আলোচনাও হয়েছিল, কিন্তু আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ আলাদা। সবাইকে আবার নমস্কার জানাচ্ছি, সবাইকে আমার প্রণাম। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্বাগত জানাচ্ছি সুদূর আমেরিকা থেকে ডক্টর বিশ্বরূপ ঘোষকে। বিশ্বরূপ বাবু, আপনাকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। সকাল সকাল রোববার সকালবেলা আপনাকে বললাম, কিন্তু আমরা পৃথিবীর দুই প্রান্তে বসে আছি। আমরা ধরুন একদম প্রাচ্যে বসে আছি, আপনি পাশ্চাত্যের একদম সবচেয়ে যেটা বলা হয় একদম পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা, সেইখানে বসে আছে। ধরে নিচ্ছি এখানে অনেক আলোচনা বিতর্ক থাকতে পারে। তো আমি করোনার সময় যেটা মূলত হয়েছে আমরা দেখেছি, আপনার নিউক্র্যাড বাংলা হেলথ, নিউক্র্যাড হেলথ বাংলা এই কমাসে বেশ জনপ্রিয় হয়ে গেছে এবং আপনার বিভিন্ন অনুষ্ঠান আমরা ফেসবুকে মাঝে মাঝেই দেখছি এবং আমরা ঋদ্ধ হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি আপনার অনুষ্ঠানে। And it was very good and great to see that somebody is putting so much emphasis and focus on the basic subject of corona and the after effect of corona. আজকে আমরা যে আলোচনা করতে বসেছি যে এই করোনার সময়, আমি সরাসরি একদম আপনার সঙ্গে সাক্ষাৎকারে ঢুকে পড়ছি একদম। তো এই করোনা প্যান্ডেমিকে আজকে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি এটা যদি বলেন। আচ্ছা, প্রথমেই আমি সকলকে উদ্দেশ্যে প্রণাম জানাই। তো জাস্ট একটুখানি বিফোর ইন্ট্রোডাকশন একটু বলি। তো আমার নাম ডক্টর বিশ্বরূপ ঘোষ, আমি একজন রিসার্চার, বাংলার ছেলে, বাংলায় পড়াশোনা করেছি, কলকাতায় পড়াশোনা করেছি, কল্যাণীতে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, তারপর এখানে এসে পোস্ট ডক রিসার্চ অ্যাসোসিয়েট জুনিয়র ফ্যাকাল্টি হয়ে কাজ করছি। তো ইন দ্য মিন টাইমে আমি এই করোনা আসার পরে আমি একটা পেজ আমার নিজস্ব ডেভেলপ আছে, আমার একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি বাংলাতে ইংরাজিতে, স্বাস্থ্য বিজ্ঞান, যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা কমার্শিয়াল না, আমার নিজস্ব পার্সোনাল ব্লগ, যেখানে আমি লাইভ করি। বহু সাধারণ মানুষ আছেন সেখানে, প্রায় 80,000 মতো ফলোয়ার আছেন যারা আমাকে ফলো করে এবং বহু ইন্টারাক্টিভ প্ল্যাটফর্ম সেখানে। তো সেই রেসপেক্টে করোনা নিয়ে আমি বহু মূল্যবান তথ্য, গবেষণা তথ্য বলুন, আর প্রেজেন্ট ক্রাইসিসের বিভিন্ন ইস্যু বলুন, গাইডেন্স বলুন, সায়েন্টিফিক্যালি আমি সেটা দিয়ে এসেছি। তো আজকে আমরা মূল আলোচনায় আসি এবার, যেটা শ্রমিকবাবু বললেন। প্রথমে শ্রমিকবাবুকেও ধন্যবাদ যে আমন্ত্রণ করার জন্য। ওনার মতো একজন বিখ্যাত সাহিত্যিক, তার সাথে এরকম ডিরেক্টলি কথা বলবো, এটাও বড় পাওয়া। তো আমরা কোথায় করোনায় দাঁড়িয়ে আছি, তো ভালো করে দেখুন। আমাদের যে লাস্ট নভেম্বর মাস থেকে করোনার যে এপিসোডটা হয়েছে, সারা পৃথিবী যেখানে কেঁপে কেঁপে উঠেছে, মৃত্যুর মিছিল দেখেছি আমরা, আমাদের সায়েন্সের, বিজ্ঞানের তৎপরতা দেখেছি, ভ্যাকসিন ডেভেলপমেন্টের তৎপরতা দেখেছি, এমার্জেন্সি ইউজ দেখেছি, ভ্যাকসিনেশন ড্রাইভ এখন চলছে। তো এইখানে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখুন। আমাদের আজকের যে ফার্স্ট ওয়েভ, যে ওয়েভটা নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল, একটা পিক হয়েছিল একটা সময়, 1 লক্ষের অধিক মানুষ পার ডে ইনফেক্টেড হয়েছে, ভারতবর্ষের কথা বলছি। আজকে সেখানে 10 থেকে 14,000 15,000 এই রেঞ্জে দাঁড়িয়ে আছে। তাহলে একটা বড় একটা ওয়েভ আমরা ওভারকাম করেছি এবং তার জন্য কিন্তু আমাদের মূল্যও দিতে হয়েছে। আপনারা যদি দেখেন যে সেখানে প্রায় 1,57,000-এর উপর মানুষের মৃত্যু হয়েছে, সেটা আমার অথবা আপনার ফ্যামিলি থেকেই মৃত্যুটা হয়েছে। এটাও একটা বড় লস, আমাদের সামাজিক লস, যে লসটা হঠাৎ করে এলো। দেখুন, অন্যান্য ডিজিজ ইন্ডিকেশনের, হার্ট ডিজিজ বলুন, ক্যান্সার বলুন, সেগুলো তো আছে, সে হঠাৎ করে নতুন কিছু অ্যাডিশন হওয়া, এটা আমাদের একটা নতুন সমস্যায় ফেললো। তাহলে আমরা লকডাউন দেখেছি, মাসের পর মাস ঘরে বসে থেকেছি, বেরোতে পারিনি, কর্ম হারিয়েছি, রাইট? আমাদের অনেকের জব চলে গেছে, আমাদের সিস্টেম এখনো রেডি নয় ঘরে বসে অনলাইন সার্ভিস, আইটি সেক্টর বাদে
এখনো কিন্তু রেডি নয়। তাহলে এই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আবার আজকে সংক্রমণটা যদি বলেন যে আমাদের প্রায় 1,82,000-এর ওপর এখন কারেন্ট সংক্রমণ সংখ্যা ভারতবর্ষে, যেখানে 1 কোটির ওপর মানুষ কিন্তু রিকভার্ড করেছে এবং সেখানে 1,57,000-এর উপর মানুষের মৃত্যু হয়েছে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কোন আর কি দাঁড়িয়ে আছি না, আমাদের দুটো ভ্যাকসিন ক্যান্ডিডেট যেটা এমার্জেন্সি ইউজ হিসেবে অ্যাপ্রুভাল পেয়েছে, একটা হচ্ছে কোভ্যাক্সিন আর একটা হচ্ছে কোভিশিল্ড, রাইট? তার ভ্যাকসিনেশন ড্রাইভ চলছে এবং প্রায় আমাদের এখন 2 কোটি মানুষের কাছাকাছি মানুষ ভ্যাকসিনেটেড হয়েছে। তো এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আবার আমরা দেখছি যে নতুন করে নতুন ভ্যারিয়েন্ট আসছে এবং ভারতেও কিন্তু সেই ভ্যারিয়েন্টের মানে ভ্যারিয়েন্ট যে এসেছে তার কিন্তু প্রমাণ পাওয়া গেছে। ইংল্যান্ডের ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট এবং ব্রাজিলের ভ্যারিয়েন্ট, যে ভ্যারিয়েন্ট গুলো নিয়ে কিন্তু আজকে বিশ্ব চিৎকার করছে। কেন না, এর একটা সংক্রমণ ক্ষমতা বেশি, রাইট? যদিও তার মৃত্যুর খবর বেশি কিনা সেটা কিন্তু আমরা এখনো জানি না। তাহলে আবার নতুন করে একটা ভ্যারিয়েন্ট এলো, তাহলে আবার নতুন অনসেট হলো, রাইট? 0 থেকে 1, 1 থেকে 100 হবে, 100 থেকে 1000 হবে। এইটাই তো প্রোটোকল, এইভাবেই তো এগিয়েছে। আমাদের যখন প্রথম ভাবুন, যখন আমাদের প্রথম লকডাউন শুরু হলো 200-300, গত বছর মার্চে আমাদের এখানে অ্যানাউন্স হলো, হ্যাঁ, যখন 200-300 সংক্রমণ ছিল, লকডাউন হলো। তারপরেও কিন্তু আমাদের 1 কোটির ওপর রিপোর্টেড, যেটা টেস্টিং করে পাওয়া গেছিল, রিপোর্টেড একটা সংক্রমণ সংখ্যা এলো, রাইট? তাহলে সেখানে এই যে একটা দুটো সংক্রমণ আসছে অন্য ভ্যারিয়েন্ট নিয়ে, সেগুলোকেও কিন্তু আমরা আজকে উপেক্ষা করতে পারি না। তাহলে এই জায়গায় আমাদের দাঁড়িয়ে আছি। তাহলে আমরা একটা ওয়েভ পার করেছি, একটা হিউজ লসের মধ্যে দিয়ে গেছি, আর্থ সামাজিক পারিবারিক লসের মধ্যে দিয়ে গেছি। এখন আমার একটা জায়গায় একটা স্টেডি স্টেটে আছি, মানে একটা প্লাটু রিজনে আছি, যেখানে পার ডে 10,000 20,000 সংক্রমণ হচ্ছে। সংখ্যাটা আমাদের কাছে এখন 1 লক্ষর থেকে তো কম, 10 গুণ কম। তাহলে আমরা 10 গুণ রিডিউস করেছি আমাদের সংক্রমণটাকে পার ডে। সেটা আমাদের ক্যাপাসিটি, সেটা আমাদের সময়ের রেসপেক্টে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের অ্যাকশন, রাইট? তো সেক্ষেত্রে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর যেটা যে জায়গাটা আমি পয়েন্টটা উল্লেখ করতে চাই, আরেকটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা যা পাবলিক, আমাদের যে জনসাধারণ, আমাদের ভারতবর্ষের যে সাধারণ মানুষ, কিছু মানুষ, একটা শ্রেণীর মানুষ খুব সচেতন ভাবে জীবনযাত্রা করছেন, আর একটা শ্রেণীর মানুষ একদম অসচেতন ভাবে জীবনযাত্রা করছেন। মেজর আমরা রাস্তায় দেখলে যে সচেতনতা নেওয়া উচিত, সেই সচেতনতা কিন্তু আমরা দেখছি না। তাহলে মানুষ কিছুটা রেগলেস হয়ে পড়েছে। 1 বছর ধরে এই করোনার অত্যাচার সহ্য করার পরে একটা মানুষ কিন্তু একটা রেগলেসও হয়ে উঠেছে। তো এই জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আবার দেখুন মহারাষ্ট্র, আমি একটা ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করে নিচ্ছি, আপনাকে থামানোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না, বারবার একটা কথা যেটা বলছেন সেটা যে ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্টের সঠিক বাংলা তর্জমা করলে কি হবে, এটা যদি আমাদের দর্শক মন্ডলীদের বলেন, মানে ভ্যারিয়েন্ট বলতে আপনি কি বোঝাতে চাইছেন? দেখুন, আমাদের যে এই যে করোনা ভাইরাসের হিস্ট্রি তো আজকে নয়। 1965 সালে প্রথম এই কোল্ড ভাইরাস হিসেবে করোনা ভাইরাস এসেছিল, তারপর সার্স এসছে, মার্স এসছে, মানে সিভিয়ার অ্যাকিউটরি রেসপিরেটরি সিনড্রোম, মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম 2002 সালে এসছে, 2012 সালে এসছে, কিছু হাজারের নিচে মৃত্যুও ঘটিয়েছে। তারপর এগুলো অনেক আছে। এবার যে আমাদের নোবেল যে করোনা ভাইরাসটা এলো, তার যেটা এলো সেটা হচ্ছে যে জেনেটিক সিকোয়েন্স, সেই জেনেটিক সিকোয়েন্সটা একটু অল্টার্ড হয়ে যায়, নতুন ভ্যারিয়েন্ট হয়ে জন্ম নিয়ে নেয়, রাইট? তাহলে এখানে আবার যে আমাদের নোবেল কোভিড-19টা আছে, তার যে ভ্যারিয়েন্ট গুলো আসছে, মানে আমাদের বেসিক্যালি কি হয়, একটা ভাইরাসের স্পাইক প্রোটিন থাকে, একটা পার্ট স্পাইক প্রোটিন, যে স্পাইক প্রোটিনের অংশটা ক্রাউন লাইক লুকস লাইক, এবং সেখানে কি প্রোটিনের অনেক অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে। সেই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, সেই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স গুলো কি হয়, মানে এই স্পাইক প্রোটিনটা কি হয়, আমাদের সেলে ACE2 রিসেপ্টর বলে একটা, যে কোনো যে সেলে বাইন্ড করে, আমাদের সেই সেলের মধ্যে বাইন্ড করে। তাহলে তারপর আমাদের শরীরের মধ্যে সেলের মধ্যে ঢোকে, বংশ বিস্তার করে, এক অর্গান থেকে আর এক অর্গানেও এখন কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে, রাইট? শুধু লাং এর মধ্যেই এটা সংক্রমণ ছড়াচ্ছে না, হার্টে চলে যাচ্ছে। তাহলে এই যে স্পাইক প্রোটিনটার যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স গুলো রয়েছে না, সেই সিকোয়েন্স গুলো চেঞ্জ হয়ে যায়, মিউটেশন হয়ে যায়, ঠিক আছে? সেই মিউটেশন, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই চেঞ্জ গুলো হওয়ার পরে প্রচুর ভ্যারিয়েন্ট আসছে। তার ফলে কি হচ্ছে যে আমাদের কখনো কখনো কোনো ভ্যারিয়েন্ট, সব ভ্যারিয়েন্ট যে খুব আমাদের ক্ষতিকারক হচ্ছে সেরকমও নয়, কিন্তু কিছু কিছু ভ্যারিয়েন্ট সেগুলো আমাদের ইনফেকশন রেটটাকে অনেক বাড়িয়ে দিচ্ছে।
কারণ তারা সিস্টেমটাকে খুব কুইকলি অ্যাডপ্ট করে নিচ্ছে, বাইপাস করে দিচ্ছে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাইপাস করে দিচ্ছে, সংক্রমণ বেশি করছে। এই হচ্ছে বিভিন্ন রকমের জেনেটিক অ্যানালাইসিস করলে এই ভ্যারিয়েন্ট গুলোর কথা আমরা পাবো। প্রত্যেকের জেনেটিক সিকোয়েন্সে তখন একটা অল্টারেশন ঘটে, লিটল বিট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই আপনার এই সূত্রে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে ভ্যাকসিনেশন ড্রাইভের কথা আপনি বললেন, সেটা আমাদের করোনার বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করে তুলবে? আর হার্ড ইমিউনিটি থেকে, যেটা বারবার আমরা শুনে আসছিলাম করোনা সংকটকালে, যে হার্ড ইমিউনিটি, এই হার্ড ইমিউনিটি থেকে আমরা কত দূরে, সেটা যদি একটু বিশদে বলেন। ভালো কোশ্চেন। ভ্যাকসিনেশন ড্রাইভটা একটু পরে বলি, হার্ড ইমিউনিটি দিয়ে স্টার্ট করি, যেহেতু একটার সাথে একটা রিলেটেড। তো হার্ড ইমিউনিটি একটা পপুলেশনে কোনো একটা ইনফেকশনের বিরুদ্ধে যখন আমাদের শরীরে ইমিউনিটি গড়ে ওঠে, যে আমরা বলতে চাই একটা পপুলেশন মোর দেন 50% বা 60% যখন ইনফেক্টেড হয়েছে এবং সেখান থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে, আমাদের শরীরে কি হয়, যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, ইমিউনিটি অর্জন করি আমরা, তাহলে সেটাকে তখন আমরা হার্ড ইমিউনিটির জায়গায় পৌঁছাই। এইবার এই ভারতবর্ষের মতো এত দেশে হার্ড ইমিউনিটি শুধু ইনফেকশনের মধ্য দিয়ে যদি আমরা যাই তাহলে অনেক রিস্ক আছে। সেই জন্য ভ্যাকসিনেশন ড্রাইভটা আমাদেরকে হার্ড ইমিউনিটি রিচ করতে সাহায্য করবে এবং ভ্যাকসিনেশন ড্রাইভটা ইম্পর্টেন্ট। কেন ভ্যাকসিনেশন ড্রাইভটা ইম্পর্টেন্ট, এবার আমার কথাটা বুঝলেন তো? বেসিক্যালি আমরা ভ্যাকসিন দিয়ে এই শরীরের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে তুলছি, সেটা আমাদের প্রতিরোধ গড়ে তুলবে। এটা হচ্ছে মোদ্দা কথা, মানে প্রতিরোধ গড়ে তোলাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এবার আমরা ভ্যাকসিন দিয়ে করতে পারি, আবার ন্যাচারাল উপায়ে যারা ইনফেক্টেড হচ্ছে তারাও কিন্তু একটা শরীরে ইমিউনিটি গড়ে তুলছে। এইভাবে কালেকটিভলি আমরা একটা ইমিউনিটির দিকে, কমিউনিটির দিকে এগোচ্ছি, তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমবে। আমি দর্শক মন্ডলীদের আবার জানাই যে আপনারা লাইভ দেখছেন ফেসবুক অনুষ্ঠান আমাদের বহমান ম্যাগাজিনের পেজে। সুদূর ফিলাডেলফিয়া থেকে আছেন ডক্টর বিশ্বরূপ ঘোষ, উনি স্বনামধন্য বিজ্ঞানী এবং উনি বিগত কয়েক মাসে করোনার ওপরে বহু আলোচনা করেছেন, ফেসবুকে বহু লেখা লিখেছেন। এবং আমার যদি সঠিক মনে থাকে, বিশ্বরূপ বাবু আপনার নিশ্চয়ই মনে আছে যে গত সেপ্টেম্বরে এই সব ব্যাপার নিয়ে আপনি ডিটেলসে লিখেছিলেন বহমানের একটা প্রচ্ছদ কাহিনীতে, আমার যদি মনে থাকে। তো দর্শক মন্ডলীদের বলবো যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশ্বরূপ বাবুকে যেহেতু আমরা পেয়ে গেছি সরাসরি, আমরা চাইবো যে আপনাদের যদি কোনো সরাসরি প্রশ্ন থাকে তো তাহলে আপনারা করুন। পরবর্তী প্রশ্ন আপনাকে করি বিশ্বরূপ বাবু, যে নতুন ভেরিয়েন্ট থেকে আমাদের বিপদ কেমন, মানে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি? বিপদ তো আছে, বিপদ আছে বলি দেখুন, মহারাষ্ট্রে আবার নতুন করে লকডাউন, আংশিক লকডাউন হলেই শুরু হচ্ছে। কি বিপদ, মানে এই যে ভ্যারিয়েন্ট গুলো এত চালাক হয়ে গেছে মিউটেশন করে করে তাদের স্পাইক প্রোটিনকে, তারা কি করছে, যারা যখন অ্যাটাক করছে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা তাকে বাইপাস করে ফেলছে। যদি আমাদের অ্যান্টিবডি থাকেও তাকে বাইপাস করে ইনফেকশন ছড়াবে, তাহলে আমাদের বিপদ আছে। তাহলে আমাদের যে এই যে নতুন ভ্যাকসিন, সবচেয়ে বড় কোশ্চেন এখন হচ্ছে এই যে নতুন ভ্যাকসিন গুলো, আমাদেরকে ভ্যাকসিনেশন গুলো যে চলছে, এরা কি এই ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে পারবে? দেখুন, এই কোশ্চেনের উত্তর দিতে গেলে গবেষণার প্রয়োজন, এবং সেই গবেষণার দুটো রিপোর্ট আমি বলি। যেমন ফাইজার আর মডার্নার যেটা ভ্যাকসিন ক্যান্ডিডেট ছিল, mRNA ভ্যাকসিন ক্যান্ডিডেট, তারা একটা রিসার্চ করেছে এই ভ্যারিয়েন্টের ওপর, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টের ওপরে, এবং অ্যাস্ট্রাজেনেকা পর্যন্ত করেছে। অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের কথা তো আমরা শুনেছেন। তো সাউথ আফ্রিকার এই ভ্যারিয়েন্টের ওপরে এরা স্টাডি করেছে, এবং সেখানে তারা দেখেছে যে তাদের মডার্না আর ফাইজারের ভ্যাকসিন দুটো কিন্তু তাদেরকে এই সাউথ আফ্রিকার যে ভ্যারিয়েন্ট তাকে বাধা দিতে পারছে, তাকে প্রতিরোধ করতে পারছে। কিন্তু অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের যে ভ্যাকসিন ক্যান্ডিডেট, সেটা কিন্তু খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। এবং এগুলো একটা স্টাডি হয়, মানে ব্যাপারটা হচ্ছে যে সেল কালচার মডেলে এই স্টাডিগুলো হয়। আবার মানুষের মধ্যে ধরুন অনেকে ইনফেক্টেড ভ্যাকসিন নিয়েছে, এই ধরনের ইনফেক্টেড ভ্যারিয়েন্ট দিয়ে ইনফেক্টেড হয়েছে, সেগুলো থেকেও কিন্তু তথ্য আসে। তো বিভিন্নভাবে এই স্টাডিগুলো হয় এবং সেই স্টাডিগুলো থেকে কিন্তু কনক্লুশন আসে। তো দেখা যাচ্ছে তাহলে এই ভ্যারিয়েন্টের বিপদ আছে, কারণ আমাদের যে সেই জন্য ভ্যাকসিন ডেভেলপমেন্টটাও কিন্তু আমাদের কিন্তু ডেভেলপমেন্ট স্টেজেই থাকবে। নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে। ধরুন আজকে যে ভ্যাকসিনটা এসছে, যেমন কোভ্যাক্সিনের যেটা, সেটা যদিও একটা হোল জিনোমকে ইনঅ্যাক্টিভেটেড করে নিয়ে আসা হয়েছে, রাইট? সেই জন্য তার চান্স থাকছে অনেকটা যে প্রতিরোধ গড়ে তুলতে পারে, কিন্তু সেটাও যখন পরীক্ষালব্ধ ফল আমাদের হাতে আসবে তখন আমরা সেটাকে কনফার্ম হব।
তো বিপদ আছে এবং সেই জন্য সাবধানতার প্রয়োজন আছে, কারণ এই একটা থেকেই দুটো, দুটো থেকেই 2000, দুটো থেকেই 2 লক্ষ এইরকম কিন্তু আমরা দেখেছি। তাই এই নতুন নতুন ভ্যারিয়েন্ট গুলোকেও কিন্তু আমাদের আটকাতে গেলে এই ট্রান্সমিশন যে রেট বা ট্রান্সমিশন যে মাধ্যম, আমাদের সেই সচেতনতাটা রাখতে হবে এবং সেই এর চেনটাকেও কিন্তু ভাঙতে হবে। আচ্ছা, আমি আবার সকলকে আবেদন জানাচ্ছি যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, বহমানের ফেসবুক লাইভে আমরা এই মুহূর্তে কথা বলছি আমেরিকা থেকে, আমেরিকার ফিলাডেলফিয়া থেকে ডক্টর বিশ্বরূপ ঘোষের সঙ্গে। আমরা আজকে অ্যাসোসিয়েটেড হয়েছি কলম্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে। আমি কলম্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং তার কর্ণধার শ্রীমতী অনিন্দিতা ভট্টাচার্য হালদারকে আমাদের তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই, কেননা তাদেরই অফিসে বসে আমরা এই অনুষ্ঠানটি করছি সরাসরি বিশ্বরূপ বাবুর সঙ্গে। বিশ্বরূপ বাবুকে আমার পরবর্তী প্রশ্ন, যে এই যে আমরা দেখছি যে বয়স্কদের মধ্যে রিস্ক ফ্যাক্টর অনেক বেশি, মানে এই করোনা ভাইরাসে যদি ভালনারেবল কেউ হয় তাহলে বয়স্করা। এই যে ব্যাপারটা, এই যে রিস্কের যে ফ্যাক্টরটা, হাউ ক্যান উই মিনিমাইজ দিস রিস্ক amongst the older people? মানে আমরা বয়স্কদের মধ্যে রিস্কটাকে কিভাবে কমাতে পারি? আদৌ কি কমানোর কোনো রাস্তা আছে? অবশ্যই আছে। তো ঘটনা হচ্ছে যে এটা একদম সত্যি কথা যে আমাদের যদি মৃত্যুর সংখ্যাটাকে দেখি এবং সেখানে যদি আমরা অ্যানালাইসিস করি, যেহেতু এটা রিপোর্টেড মৃত্যুর সংখ্যা, তাহলে বয়স সেখানে রিপোর্টেড আছে, কত মানুষের যে মানুষটা মারা গেছে তার বয়স আছে। তাহলে যেটা সবচেয়ে দেখা যাচ্ছে যে 90% এই মৃত্যু 40 থেকে 70-80 বছর বয়সের মানুষের মধ্যে কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা বেশি, 90%। এবার যত আপনি মানে হাফ মৃত্যু হচ্ছে 50 থেকে 70 মধ্যে, আবার যখন 60 থেকে 70 দেখা যাচ্ছে সেখানে কিন্তু আবার মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি, ঠিক আছে, সেখানে হাইয়েস্ট। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুর সংখ্যাটা বেশি। কেন না? আমাদের বয়স্কদের কি হয়, আমাদের অনেকটা কোমরবিডিটিস থাকে, অনেক প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, হার্ট ডিজিজ বলুন, কিডনি ডিজিজ বলুন, বা অন্যান্য অনেক ডিজিজ থাকে যে কন্ডিশনস গুলো আমাদের ডেইলি রুটিনে এফেক্ট করে এবং আমরা আন্ডার মেডিকেশনে থাকতে হয়। সো সেক্ষেত্রে ডায়াবেটিক বলুন একটা বড়। তো এই ডিজিজ গুলোকে নিয়ে আমাদের বয়স্কদের একটা পপুলেশন তারা তো থাকে। সো তাদের ক্ষেত্রে যখন এই নতুন করে এই উপদ্রবটা, করোনার উপদ্রবটা যখন করোনা হানা দেয়, তখন আমাদের সিস্টেমে অনেক রকম উথাল পাতাল হয়। কখনো সাইটোক্রোম স্টর্ম বেড়ে যায়, তার ফলে কি হয়, সিভিয়ারলি এফেক্টেড হয়ে যায়, হসপিটালাইজড হতে হয়। তারপরে আমাদের সেখানে হসপিটালাইজড হয়ে গেলাম, সেখানে আপনার ভেন্টিলেশনে চলে গেলাম, রাইট? সেখানে আবার ট্রিটমেন্ট শুরু হলো, আবার ভেন্টিলেশনে, এক্স্যাক্টলি, আবার ভেন্টিলেশনে থাকার পরে কি হলো, সমস্যা হলো অ্যান্টিবায়োটিক, এই রেজিস্ট্যান্স জিনিসটাকে গড়ে তুললো, উঠে গেল, রাইট? সেখানে অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে কাজ করছে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে। আমরা অনেক কিছু জানি না, আমরা অজান্তে অনেক কিছু তৈরি করে ফেলি। তো সেখানে আবার আমাদের কোনো ওষুধ কাজ করছে না ইনফেকশন কমানোর জন্য। তার ফলে কি হয়, আমাদের তো রাইট নাও কোনো পার্টিকুলার মেডিসিন কিন্তু নেই। আমাদের আজকে যেটা আছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এবং আমাদের কিছু মেডিসিন যেগুলো ইমার্জেন্সি ইউজ হিসাবে অ্যাপ্রুভাল আসছে বা এসেছে, সেগুলো রিপারপাস ইউজ হিসাবে, এবং সেগুলোর কিন্তু এফিকেসি বিশাল যে অ্যাপ্রুভড সেরকমও নয়। তো সেগুলো আমাদের সিস্টেমে মানে এখন ডাক্তাররা অনেকটা জেনে গেছে, নেড়ে চেড়ে আমাদের হ্যান্ডেল করতে করতে তাদের লাইফও বিসর্জন দিয়েছে বহু। আমরা জেনে গেছে বলে আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু অনেকটা রিকভারির দিকে আমরা এগোচ্ছি, অনেকটা। সেই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা, সেই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু বড়দের আছে, যেটা আমাদের দরকার। যে আমাদের যারা বাইরে বেরোই, ধরুন আমাদের বাবা মারা বয়স্ক, আমি উদাহরণ দিয়ে বলি, তাহলে আমরা যারা বাইরে বেরোই, কর্ম করতে বাইরে বেরোতে হয়, তাহলে কর্ম করতে বাইরে বেরোলে আমরা সাবধানতা নিয়ে বেরোই, মাস্ক পরে যাই, হ্যান্ড স্যানিটাইজার করছি, সব মেনে নিলাম। তার সত্ত্বেও কিন্তু আমাদের একটা ক্যারিয়ার আমরা হতে পারি, রাইট? আমরা ইনফেক্টেড হতে পারি, অ্যাসিমটোমেটিক ইনফেক্টেড হতে পারি, আমরা জানবই না। তাহলে আমরা বাড়িতে আসছি, বাবা মায়ের সাথে যদি খুব ক্লোজলি ভাবে থাকি, তাহলে তাদেরকে একটা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাহলে আমাদের তাহলে এই বয়স্কদের একটু যদি বাড়ির মধ্যে সেপারেট ভাবে রাখা যায়, যতটা পারবে যারা বাইরে যায় তাদের থেকে যদি একটু সেপারেট রাখা যায়, সেটাও কিন্তু একটা গুড স্ট্র্যাটেজিক প্ল্যান। এইবার আমাদের কি হয় যে বয়স্কদের মেডিকেল বা ডাক্তার দেখানোর প্রয়োজন হয়ে পড়ে ঘন ঘন। তো আমরা এখানে টেলিমেডিসিনের সাহায্য নিতে পারি। ভারতবর্ষে বহু টেলিমেডিসিন প্ল্যাটফর্ম আছে। আমি নিজেও একটা স্টার্ট আপ গড়ে তুলতে চলেছি আগামী দিনে টেলিমেডিসিনের, সেটা পরে বলবো।
এটা নিয়ে আমরা পরবর্তী সময়। আচ্ছা ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে বললাম যে আমরা টেলিমেডিসিন করতে নিতে পারি ভারতবর্ষে। আরেকবার আপনাকে থামাচ্ছি, একটা প্রশ্ন চলে এসছে লাইভে এর মধ্যে। সুখী মিত্র লিখছেন যে ব্রিটেন বা সাউথ আফ্রিকা, হ্যাঁ, এই দুটো স্টেনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি বিপজ্জনক? দেখুন, দুটোরই স্টাডি কিন্তু চলছে এবং যেটা এখন দেখা যাচ্ছে যে ব্রিটেন আর সাউথ আফ্রিকার মধ্যে সাউথ আফ্রিকার স্ট্রেনটা বেশি বিপজ্জনক, কারণ ওদের ইনফেকশাস রেটটা আরো বেশি। কিন্তু কোনো স্টাডি এখনো বলেনি যে মর্টালিটি রেট নিয়ে কিন্তু কেউ বিবৃতি প্রকাশ করেনি, যেটা মৃত্যু বেশি ঘটাবে কিনা সেটা কিন্তু এখনো আননোন। তবে আমরা যদি দেখি, আমরা আবার যদি ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন ইফ ইউ কম্পেয়ার, যদি গোলার্ধ হিসেবে আমরা ভাগ করে দিই, তাহলে আমার ইন্ডিয়ায় দাঁড়িয়ে বা ভারতবর্ষে দাঁড়িয়ে যেটুকু মনে হয়েছে যে প্রাচ্যের থেকে পাশ্চাত্য অনেক বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্স্যাক্টলি। এটার কারণ কি? মানে আমরা কি পাশ্চাত্যের যা আমাদের যা স্ট্রাকচার দেখি বা যে চেহারা ইত্যাদি দেখি, তার মধ্যে ইমিউনিটি কমের একটা কোনো ব্যাপার আছে? আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে বা এদিকে প্রাচ্যের মানুষের মধ্যে ইমিউনিটি হয়তো বেশি, এরকম কি আপনি কিছু আপনার কি বলে? দেখুন, ঘটনা হচ্ছে যে এই কোশ্চেন গুলো খুব সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আমাদের ইমিউনিটি অনেক বেশি। পারলাম না, আপনি তো আমেরিকাতে আছেন, আমেরিকান মর্টালিটি রেটও অনেক বেশি আমাদের ভারতবর্ষ থেকে ছিল। হ্যাঁ, ইমিউনিটি অনেক বেশি কারণ আমরা অনেক ধুলো ঘাঁটি বেশি, আমাদের পলিউশন অনেক বেশি। তো ঘটনা হচ্ছে সবকিছু একটার সাথে একটা রিলেটেড কি হয়ে বলি, যে আমাদের পলিউশন বেশি মানে আমাদের ডিজিজ বেশি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দেখবেন আমাদের বহু লোকের লাংয়ের বহু প্রবলেম বেশি, কারণ সেখানে পলিউশন বেশি। ঠিক আছে, এই পলিউশন বেশি বলি যে আমাদের ইমিউনিটি বেশি হবে এটা না। ইমিউনিটি প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট। আপনি যদি বলেন যে আমার আর শ্রমিকদার ইমিউনিটি সম্পূর্ণ আলাদা, এবং আমাদের ডিজিজ কন্ডিশন, আমাদের যদি কারো ডিজিজ অনসেট হয় বা আছে, সেগুলোও কিন্তু আলাদা। প্রত্যেক মানুষের চরিত্র আলাদা, আমাদের জেনেটিক সিকুয়েন্স আলাদা, তো তার এক্সপ্রেশনও আলাদা। প্রত্যেকটা মানুষ ডিফার করে। তো সেক্ষেত্রে এই ইমিউনিটি বেশি কম এটা বিসর্জন নয়, মানে বিষয় নয়। তো আমার যেটা মনে হয় যে পাশ্চাত্যের যে ঘটনাটা যেটা সবচেয়ে বেশি আপনাদের কাছে এফেক্ট করেছে, কারণটা অরিজিনাল যে কারণটা হওয়া দেখানো উচিত, সেটা হচ্ছে পাশ্চাত্যের ওল্ডার পপুলেশন অনেক বেশি। আপনারা যেটা ভাবছেন যে আপনারা আমাদের ভারতবর্ষ, বেসিক্যালি ভারতবর্ষ মানে ইয়াং কান্ট্রি, সেখানের যে ওল্ডার পপুলেশন আর আমাদের এখানের যে মানে আমি যখন আমেরিকাতে আছি, আমেরিকার ওল্ডার পপুলেশন অনেক বেশি। সেই ওল্ডার পপুলেশনদের ক্ষেত্রে অটোমেটিক্যালি ইমিউনিটি তো একটু কমে যায়, বয়সের রেসপেক্টে আমাদের ইমিউনিটি আস্তে আস্তে কমতে শুরু করে, রাইট? তো ঘটনা হচ্ছে তখন আমরা ডিজিজ প্রোন হয়ে যাই, আমাদের রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। তো যদি পাশ্চাত্যের মৃত্যুর সংখ্যাগুলো দেখেন, ইটালির সংখ্যা দেখেন, তাহলে এখানে যে একটা সময় যে ত্রাহি রব উঠেছিল, হসপিটালে সিট পাওয়া যাচ্ছিল না ইভেন, এবং নিউ ইয়র্কে তাই, নিউ ইয়র্কে ক্যালিফোর্নিয়াতেও তাই, ইউএসএ হয়েছিল। সেখানে কিন্তু বয়স্কদের মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তা বলে কি আদার এজ গ্রুপ নেই? আছে বয়স্কদের। তাহলে এখানে বয়স্ক পপুলেশনটা অনেক বেশি, এবং এখানে ইনফেকশনটা ছড়িয়ে ছিল কিভাবে, যে এখানে একটা জায়গায় এত লোকের বাস, মানে এত ক্লোজ এই সিটি, মানে এই যে নিউ ইয়র্কের মতো জায়গায় বা এই জায়গাগুলো, তো সেগুলো হটস্পট হয়ে গেছিল। তখন কিন্তু এই মহামারীগুলো এরকম ধারণ করেছিল। এবং প্রথমের দিকে কেন হয়েছিল, তখন আমাদের কাছে কোনো অ্যাপ্রুভ মেডিকেশন নেই, কোন রকম আমরা জানি না, এটা সম্পূর্ণ নতুন। তাহলে সিস্টেমে কি হচ্ছে, এই বিভিন্ন ডাক্তার আমাদের যে এমার্জেন্সি ড্রাগগুলো আসছিল ইউজ করা যেতে পারে রিপারপাস হিসাবে, সেগুলো খুব একটা এফেক্টিভ নয়। হ্যাঁ, তারপরে ধরুন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা কোনটা দিলে ভালো হবে সেগুলো বুঝে উঠতে পারছে না। তার ফলে কিন্তু এই ডেথটা প্রথমের দিকে পাশ্চাত্যকে বেশি মানে নাম্বারটা বেড়ে গেছে। এখন কিন্তু দেখুন পাশ্চাত্যও অনেকটা খুব ভালো কাজ করছে, এবং তারা কিন্তু এখন সেই মৃত্যুর রেট কিন্তু এখন আর পাবেন না, কারণ তারা কিন্তু এখন শিখে গেছে। ঠিক আছে, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে মানসিক স্বাস্থ্য নিয়ে। তো মানসিক স্বাস্থ্যের উপরে করোনা বা কোভিড-19 অনেক বেশি প্রভাব বিস্তার করেছে, অনেক বেশি প্রভাব ফেলেছে। তো কি করা যেতে পারে, মানে হোয়াট আর দ্য রেমেডিজ লাইক, বা প্রতিকার কি? দারুণ কোশ্চেন। তো ঘটনা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যে এই করোনা প্যান্ডামিকের টাইমে শিশু থেকে, মানে বেসিক্যালি কিড থেকে শুরু করে বৃদ্ধ, প্রত্যেকের মধ্যেই আমাদের কিন্তু কম বেশি একটা এফেক্ট ফেলেছে। তাদের নিজের জগতের ক্ষেত্রে এফেক্ট ফেলেছে, কারণ আমরা যে জগতে থাকতে অভ্যস্ত সেই জগৎটা কিন্তু আমরা শিফট করে গেছি
কিছু না কিছু কারণে এই কোভিড-19 রেস্ট্রিকশনের ফলে আমাদের আমরা মানসিক একটা চাপের শিকার, ডিপ্রেশনের শিকার হয়েছি, আমরা হচ্ছি অনবরত, কাজ হারাচ্ছি, অনেক কিছু ঘটনা, পারিপার্শ্বিক কিছু ঘটনা আছে। কিন্তু সেই পারিপার্শ্বিক ঘটনার রেসপেক্ট ছাড়াও নর্মালি কিন্তু আমরা এটাকে খুব একটা গুরুত্ব দেই না। কোভিড-19 বলে আমরা মানসিক রোগের কথা বলি, কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু এটা একটা বিশাল বড় ব্যাধি, যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। তো আমাদের যে সিস্টেম, আমাদের যে নার্ভ, আমাদের যে শরীরের ব্রেনের যে কোটি কোটি যে নিউরন আছে, তো সেখান থেকে বহু কেমিক্যাল নিঃসরণ হয়, নিউরোট্রান্সমিটার। সেই নিউরোট্রান্সমিটার একটা নিউরন থেকে আর একটা নিউরনে তাদের ইনফরমেশন শেয়ার করে, এবং এর যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা মেনটেন করাটা আমাদের শরীর কিন্তু মেনটেন করে প্রপারলি। আমরা যখন প্রপারলি বিহেভ করছি, আমরা যখন সমস্ত স্ট্রেস নিতে পারছি, আমরা যখন প্রপার আচরণ করছি, আমাদের মেন্টাল স্ট্রেস থাকলেও ওভারকাম করছি, এগুলো নিতে পারে, ব্যালেন্সটা মেনটেন করতে পারে। যখন এই নিউরোট্রান্সমিটারের ব্যালেন্সটা বিঘ্নিত হয়ে যায় কোনো না কোনো কারণে, পারিপার্শ্বিক স্ট্রেস হোক, কখনো কখনো জিন ঘটিত কারণ আছে, কতগুলো জিন আছে যেগুলো এখন মেন্টাল মানসিক রোগের জন্য রিপোর্টেড, সো সেগুলো কিন্তু তখন আমাদের এই মানসিক রোগটা প্রকট হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অবশ্যই ডাক্তারদের শরণাপন্ন হবেন, ফেলে রাখবেন না। মানসিক এগুলো যারা খুব মাইনর সিমটম পাচ্ছেন, তারা ট্রিটমেন্টের মাধ্যমে গেলে বা কনসাল্টিং কাউন্সিলিং এর মাধ্যমে গেলে ইজিলি রিকভার করা যায়। তাই কখনো ভাববেন না যে আপনি কাউন্সিলিং করাচ্ছেন বলেন আপনি মানসিক রোগী। এই জিনিসটা সোসাইটি খুব বাজেভাবে দেখে বা নেয়, বা আমাদের মধ্যে আমরা প্রচারও করি এভাবে, দেখেছি ওর মাথা খারাপ হয়ে গেছে। দিস ইজ নট দ্য অ্যাপ্রোচ। উই হ্যাভ টু স্টে, মানে একজনের সাথে একজনকে থাকতে হবে, পাশে থাকতে হবে। আপনি বন্ধু হলে বন্ধুর পাশে সহানুভূতি সহকারে থাকতে হবে। এইভাবে কিন্তু আমরা ওভারকাম করতে পারি। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের কাজ তো করতে হবে। ইকোনমিক স্ট্যাটাস একটা বিশাল ফ্যাক্টর রাইট নাও। বহু মানুষ কাজ হারিয়েছে, আমরা দেখেছি একটা সময় যে লাইনের পর লাইন হেঁটে হেঁটে বহু শ্রমিক এদেশ এপান্ত থেকে ওপান্তে ছোটাছুটি করেছে কাজের জন্য, এখানে ওখানে গেছে, বিভিন্ন রাজ্যের শ্রমিক বিভিন্ন রাজ্যে গেছে। তো ঘটনা হচ্ছে যে আমাদের কাজের ব্যাপারটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর, আমাদের মেন্টাল স্ট্রেস। এই স্ট্রেসটা যখন বাড়ে, আমাদের এই কেমিক্যাল নিঃসরণগুলো বাড়ে কমে, তখন ইমব্যালেন্সটা শুরু হয়। সেই স্ট্রেস কন্ট্রোল ব্যাপারটা আমাদের ঠিক করতে হবে, আমাদেরকে সেই দিকটা নজর দিতে হবে। আমাদের অর্থনৈতিক ব্যাপারটা, সেটা হচ্ছে তো আমাদের অন্য অল্টারনেটিভ রুট খুঁজতে হবে, যে এই প্যান্ডামিকের টাইমে আমরা অল্টারনেটিভ কিভাবে নিজেদের রুটি রোজগার করতে পারি, সেটাও কিন্তু আপনাকেই ভাবতে হবে। তো মানে বিভিন্ন উপায়ে, মানে বলতে চাইছি যে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবেন, যে আপনি একটা স্ট্রেসে দেখবেন হালকা হয়ে যাচ্ছেন, অনেকটা রিলিভ হচ্ছে। পারিবারিক অনেক ভায়োলেন্স অনেক সময় এগুলোকে পারিবারিক পরিবেশটাও অনেক সময় খুব এফেক্ট নিয়ে আসে। এবং আমাদের অনেক সময় কি হয়, পারিবারিক অনেক ভায়োলেন্স থাকে, মানে ঝগড়াঝাঁটি, ডিবেট, এই জিনিসগুলো, হ্যাঁ, সেইগুলো কিন্তু আমাদেরকে মানসিক স্বাস্থ্যের অনেকটা, মানে এগুলো হচ্ছে সেকেন্ডারি কারণ, যেগুলোকে ম্যানিফেস্ট করে এই ধরনের কেমিক্যাল নিঃসরণের ডিসব্যালেন্স করানোর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো আমরা অনেকটাই কিন্তু বেসিক্যালি কন্ট্রোল করতে পারি, যদি আমরা একটু হেলথ লিটারেসি নিয়ে একটু দেখি, লিটারেসিটা নিয়ে যদি একটু বেশি চর্চা করি। বাবু, একটা প্রশ্ন এসে গেছে স্নিগ্ধা ঘোষ। আমার ভালো লাগে যে আপনার এই অনুষ্ঠান বহমানের ফেসবুক লাইভে অনেকেই দেখছেন, অনেক প্রান্তের লোকজনই দেখছেন। স্নিগ্ধা ঘোষ একটা প্রশ্ন করেছেন যে অনেকে বলছেন এখন ভ্যাকসিন নিলে পরবর্তী সময় স্ট্রেন এলে ওই ভ্যাকসিনটার প্রতিরোধ করার ক্ষেত্রে কার্যকারিতা থাকবে না, এটা কি ঠিক? বলি তো, এটা কিন্তু একটা আমি বলতে পারি যে এই মুহূর্তে এই ধরনের চিন্তা ভাবনাগুলো খুবই ভুল ডিরেকশন, এবং যারা প্রচারটা করে, অনেকে করে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে। এটাও ঠিক না। তো ঘটনা হচ্ছে যে ভ্যাকসিনেশন ড্রাইভটা তো আমাদের দরকার। এই যে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে, ভ্যাকসিন ডেভেলপমেন্টেরও চেঞ্জ হবে। আমাদের যেমন এই কোভ্যাক্সিনের ক্ষেত্রে বলি, যে কোভ্যাক্সিনটা নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, ওরা বলছে যে অন্যান্য ভ্যারিয়েন্টকে কাজ করবে। তো ঘটনা হচ্ছে নিশ্চয়ই গবেষণা চলছে, সেই গবেষণার রিপোর্ট ওয়াইজ তারা এই মতবাদটা দিচ্ছে। এরকম নয় যে আরবিটারি কোনো একটা সায়েন্টিফিক মতবাদ কেউ দেবে। তো এটা একটা আমাদের যেটা ভারতবর্ষে দুটো ভ্যাকসিন তো এখন আছে, যে একটা হচ্ছে কোভ্যাক্সিন ভারত বায়োটেকের,
সেটা একটা ইনঅ্যাক্টিভেটেড হোল জিনোম, মানে ভাইরাসের জিনোমকে সেটাকে আমাদের ইউজ করা হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি গড়ে তোলার জন্য। তো সেটা হচ্ছে কি, এই ছোট ছোট একটা দুটো ভ্যারিয়েন্ট, যে ভ্যারিয়েন্ট মিউটেশন কথাগুলো বলছি, সেগুলো অনেক সময় আমাদের বাইপাস করে ইমিউনিটিকে ইনফেক্টেড করে। কিন্তু ঘটনা হচ্ছে যদি আমাদের অ্যান্টিবডি টাইটারটা অনেকটা বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের এর বিরুদ্ধে, এই ভ্যারিয়েন্ট, ছোট ছোট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এবং এটা কিন্তু ভয় পাওয়ারও কিছু নেই, এই মুহূর্তে আতঙ্কেরও কিছু নেই। তবে হ্যাঁ, আমরা যতই ভ্যাকসিনেশন ড্রাইভ করি না কেন, আমাদের সেলফ অ্যাওয়ারনেসটা কিন্তু খুবই দরকার, যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারিয়েন্টের সম্মুখীন হতে পারি। ভারতবর্ষেও দেখবেন এখন নতুন নতুন অনেক ভ্যারিয়েন্ট আসছে। তো ঘটনা হচ্ছে যে আমরা সম্মুখীন হতে পারি, তাই সেলফ প্রিকশনটা, যে সাবধানতাটা সবসময় নেওয়া দরকার, ভ্যাকসিন নিয়েছেন কি নেননি, যে এই মাস্কের কথাটা আমি বলতে চাইছি, এটা কিন্তু আমাদের করতে হবে। আপনারা যদি একটা হিস্ট্রি দেখেন, যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবছরে ইনফ্লুয়েঞ্জার দরুন সারা গ্লোবালি মৃত্যুর সংখ্যা ড্রাস্টিক্যালি কমে গেছে, বিকজ আমরা যে এখন প্র্যাকটিস করছি নর্মস, মাস্ক পরছি, এর ফলে কিন্তু এই ধরনের সিমিলার ভাইরাসের সংক্রমণটা ছড়িয়ে যাচ্ছে না, কম হচ্ছে। সো এইগুলো একে অপরের সঙ্গে আমাদের এই হেলথ লিটারেসিটাকে বুঝতে হবে, যে আমরা যতই ভ্যারিয়েন্ট আসুক না কেন, এই নিয়ে আতঙ্কের গ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। জাস্ট ভ্যাকসিনেশন, যেদিনকে আপনি ড্রাইভে অংশগ্রহণ করছেন, ড্রাইভে অংশগ্রহণ করুন চোখ বন্ধ করে, কারণ এটা একটা সায়েন্স, এর পেছনে একটা সায়েন্স রয়েছে। আমরা ইমিউনিটি গড়ে তুলছি, আমাদের বৃহত্তর পপুলেশনকে কোভিড-19 এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং এটা দরকার। তো কম বেশি বিভিন্ন জন বিভিন্ন বিতর্কের বিভিন্ন ধরনের কথা বলবে, আপনাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করবে। সেই জন্য আমি আপনাদের বলবো যে হেলথ লিটারেসিটা নিয়ে একটু ভাবুন, দরকার হলে আমার নিউক্লিয়ার হেলথ বাংলা পেজটা ফলো করুন, দেখবেন যে কত এক্সাইটিং নিউজ, মানে আপডেট আমি সেখানে করি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন রথিন গাঙ্গুলি, যে ভ্যাকসিন নেওয়া চালু হয়েছে সবে, তো বেশ কিছু জায়গায় ভ্যাকসিন নেওয়া চালু হয়েছে, কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষের ফুটে উঠছে, যে যদি ধরুন এই সেকেন্ড স্টেজে বা যাই হোক আমরা যে ফেজই বলি, আমরা যদি ভ্যাকসিন না নিই, সেক্ষেত্রে তার প্রস এন্ড কনস, মানে মেরিট বা ডিমেরিট কি হতে পারে? দেখুন, ভ্যাকসিন যদি আমরা না নিই, উনি বলেছেন, যেটা লিখেছেন, যে অ্যান্টিবডি কিভাবে বাড়তে পারে, তাতে কি কোনো অ্যান্টিবডি বাড়বে? বলি, ভ্যাকসিন না নিলে তো আমাদের শরীরে অ্যান্টিবডি এই কোভিড-19 এর এগেনস্টে গড়ে তুলবে না, যদি না আপনি ইনফেক্টেড হচ্ছেন। এবার আমরা তো নিজে থেকে কেউ ইনফেক্টেড হতে চাই না, রাইট? আমরা ইনফেক্টেড হয়ে যাই, আমরা কর্ম করতে যাচ্ছি, অজান্তে হয়ে যায়। সংক্রমণটা আমাদের যেভাবে ঘটে, অজান্তে ঘটে। আমরা কি কেউ চাই যে আমি কোভিড-19 ইনফেক্টেড হই? তো ঘটনা হচ্ছে যে কোভিড-19 এর ক্ষেত্রে 85% পিপল অ্যাসিম্পটোমেটিক সিমটম নিয়ে আসে। মিউটেট করতে পারে, জানেন, 22 ভাবে মিউটেট করতে পারে। রথিনবাবু লিখেছেন যে এক্সপার্টসরা বলছেন যে 22 ভাবে মিউটেট করতে পারে এই ভাইরাস, এটা একটু জানাবেন কি? হ্যাঁ, বলছি। তো আমি ভ্যাকসিনেশন ড্রাইভের কথাটা আগে বলে নিই, তারপর আমি বলছি। তো ঘটনা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার কথাটাই আমি বলবো। ভ্যাকসিনেশন ড্রাইভের একজন বিজ্ঞানী হয়ে, সায়েন্সের একজন ছাত্র হয়ে, এবং আমি হেলথ লিটারেসি নিয়ে চর্চা করি বলে বলছি যে ভ্যাকসিনেশন ড্রাইভ আমাদেরকে সাহায্য করবে আমাদের শরীরে ইমিউনিটি গড়ে তুলতে, কোভিড-19 বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। তাই ভ্যাকসিনেশন ড্রাইভকে সমর্থন করুন। আর ইনফেকশন যারা হয়েছেন তাদেরকেও দেখবেন রেকমেন্ডেশন করছে যে ভ্যাকসিনেশন ড্রাইভের জন্য, তারা ভ্যাকসিন নেওয়ার জন্য। কেননা আমাদের শরীরে যে যদি কেউ লাইট ইনফেকশন বা খুব মাইল্ড ইনফেক্টেড হয়ে থাকে, তাদের অ্যান্টিবডি টাইটার, আর সিভিয়ারলি ইনফেক্টেড হয়ে ফিরে এসেছেন, তাদের অ্যান্টিবডি টাইটারের অনেক ডিফারেন্স ঘটে। তো অ্যান্টিবডি টাইটারটা আমাদের শরীরে একটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত না গেলে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তো সেই কারণে সেই রিস্কটা না নিয়ে আমাদের কিন্তু সব দেশই কিন্তু এখন যে রেগুলেটরি সংস্থারা বলছে, তারা কিন্তু বলছে যে ভ্যাকসিনেশন ড্রাইভটা যারা ইনফেক্টেড হলেও নেন, না হলেও কিন্তু ভ্যাকসিনেশনটা নেন, এবং এর ফলেই কিন্তু আমরা কমিউনিটিকে আগামী দিনে এই কোভিড-19 এর প্রকোপ থেকে আস্তে আস্তে রক্ষা করতে পারবো। আচ্ছা, আমি পরের প্রশ্ন যাওয়ার আগে আমি আবার বছর দেড়েক আগে চলে যেতে চাই। বছর দেড়েক আগে আমি পৌঁছেছিলাম আপনার আমন্ত্রণে আপনার শহরে ফিলাডেলফিয়া, আপনার মনে আছে নিশ্চয়ই? একদম, খুব ভালো সময় কাটিয়েছি আপনার সাথে ফিলাডেলফিয়া। আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছিল। বহমান এবং নিউক্লিয়ারকে আগে নিয়ে গিয়ে যৌথ প্রয়াসে অনেক কিছু করার কথাও হয়েছিল। তখন আমি দেখেছি যে আমার খুব ভালো লেগেছে যেটা, যে অনেক সময় আমরা ভাবি যে আমাদের ভারতবর্ষ থেকে বেরিয়ে গেলেই বোধহয় ভারতবর্ষকে নিয়ে
বিদেশে বসে ভারতীয়, বাঙালি, মহারাষ্ট্রিয়ান এরা ভাবছেন না। কিন্তু আমি কিন্তু সেখানে গিয়ে আমি আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছিল, এবং আমি ইনফ্যাক্ট যাদের সঙ্গে মিলিত হতে পেরেছিলাম সেই সময় আমার ভালো লেগেছে যে তারা ওখানে বসে মানে বাংলা সম্বন্ধে ভাবছেন, ভারত সম্বন্ধে ভাবছেন। বিশেষ করে আপনার কথা তো আমি বলবো, আমি দর্শকদের প্রত্যেককে জানাচ্ছি যে যারা বিদেশে থেকেও আমাদের দেশকে নিয়ে ভাবছেন অনবরত, তাদের মধ্যে বিশ্বরূপ বাবু একজন। তো আমি আপনাকে যে পরের প্রশ্নটা করব, যে আমি ওখানেও দেখেছি বা শুনেছি বা জেনেছি যে বছরের পর বছর আপনি বাংলার জন্য কিছু করার জন্য অবাণিজ্যিক ভাবে, মানে নন কমার্শিয়াল সেন্স, আপনি অনেক কিছু করার চেষ্টা করছেন, চেষ্টা চালাচ্ছেন, চালাবেনও। তো এই এত মোটিভেশন আপনি পান করতে? দারুণ কোশ্চেন। তো বেসিক্যালি আমরা সবাই স্বপ্ন নিয়ে বাইরে বেরিয়ে আসি, কর্মক্ষেত্রে বাইরে আসতে হয়, কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাইরে আসতে হয়, কিন্তু রুটটা তো বাংলাতেই থাকে। আমরা তো বাঙালি, আমার সেখানে মা আছে, ভাই আছে, পরিবার আছে, মিস করি। বাংলায় বেড়ে উঠেছি আজও। আমি আবার গ্রামের ছেলে, গ্রামের আরো অনেক বেশি স্মৃতি আমার মধ্যে রয়েছে। তো আমরা যখন কর্মসূত্রে বাইরে থাকি, যখন একটা কেরিয়ার ডেভেলপমেন্টের রাস্তায় হাঁটতে থাকি, তার তো একটা নিজস্ব রূপ আছে। আজকে আমি পোস্ট ডক করেছি, এখন জুনিয়র ফ্যাকাল্টি, কালকে আবার কোনো সায়েন্টিস্ট হয়ে কোথাও জয়েন করব। এটা হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট, ওন ডেভেলপমেন্ট। এবার আমি যেটা দেখেছি যে আমাদের বাংলায় স্বাস্থ্য লিটারেসি বড় অভাব, সাধারণ মানুষের মধ্যে বড় অভাব। যারা এডুকেটেড তাদের ক্ষেত্রে হয়তো সেই লিটারেসিটা অনেকটা আছে, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেই হেলথ লিটারেসিটা খুব কম। এবং সেই জন্য আমি লাস্ট 2-3 বছর ধরে একটা স্বাস্থ্য বিজ্ঞান বাংলায় একটা ওয়েবসাইট যেটা আমি তৈরি করেছি, newcradhealth.in, www.newcradhealth.in, যেটা ইংরেজিতে ভার্সান আছে আর বাংলায় ভার্সান আছে, এবং যেখানে আমি স্বাস্থ্য বিজ্ঞানকে তুলে ধরি সাধারণ মানুষের জন্য। হেলথ লিটারেসিটা যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনারা বিপদের দিনে ফ্যামিলি ক্রাইসিস যখন থাকবে, হেলথ ক্রাইসিসে অনেক সঠিক ডিসিশন নিতে পারবেন। তো সেই জন্য আমি কিন্তু কন্টিনিউ একটা ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু করি। এটা আমার একটা অবাণিজ্যিক প্রয়াস, পার্সোনাল প্রয়াস বলতে পারেন। ইন অ্যাডিশন অফ দ্যাট, আমি যেটা বর্তমানে ভাবছি বা এগোচ্ছি, আমি একটা কোম্পানি, ডিজিটাল হেলথ কোম্পানি ইনকর্পোরেট করেছি, স্বাস্থ্য হেলথ হাব, নিউক্র্যাড হেলথ হাব, এবং এটা হয়তো আমি মাস 2-এর মধ্যে লঞ্চ করব। তো এটা শুধু একটা হিউম্যানি সাপোর্ট সিস্টেম গড়ে তুলতে চাইছি, যেখানে আমাদের হিউম্যান সাপোর্ট বাড়ি বাড়িতে গড়ে তুলবো, এবং বহু এম্পাওয়ারমেন্ট, সাধারণ ছেলে মেয়েদেরকে এর মধ্যে এনগেজ করে তাদেরকেও একটা এন্টারপ্রিনারশিপ জার্নি দেখাবো। মানে আমরা কালেকটিভলি সাধারণ মানুষের হয়ে কাজ করব, এবং সেখানে মানুষকে সাহায্য করব তাদের ডিজিজ ইন্ডিকেশন বুঝতে, তাদেরকে সঠিক ডাক্তার পেতে, এই যে ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। তো এটা এইরকম একটা অধ্যায় আমি সূচনা করতে চলেছি। তবে সেটাই আমার লিমিটেশন না, এটা বলতে পারেন আউট অফ, এটা আমি নিজে একজন রিসার্চার। তো আমি 5 জন বিজ্ঞানীকে আপনাদের প্রথমেই এখানে বলে রাখি, আজ পর্যন্ত কোথাও আমি বলিনি কথাটা, এই প্রোগ্রামের পরেই আমাদের মিটিং আছে। আমাদের 5 জন বাঙালি বিজ্ঞানী আগামী দিনে আমরা বাংলাতে একটা নতুন বায়ো স্টার্ট আপ করতে চলেছি, যেখানে আমরা প্রিক্লিনিক্যাল রিসার্চ ডেভেলপ করব, ডিজিজ ইন্ডিকেশনের বিরুদ্ধে রিসার্চ ডেভেলপ করব। তো সেখানে আমাদের 3 জন এখন ইউএসএ আছে, আমরা 3 জনই বাংলার ছেলে, আর যে 2 জন ইন্ডিয়াতে আছে তারাও বাংলার ছেলে মেয়ে, তারা বাংলা থেকেই, একজন আবার আমেরিকা থেকে ফিরে এখন আছে, ওখানে নিজস্ব প্রফেশনে আছে। তো আমরা এই 5 জন সায়েন্টিস্ট মিলে বাংলাতেই আবার নতুন একটা অধ্যায় সূচনা করতে চলেছি, যেটা আমরা স্টার্ট করব। আমাদের তো বিশাল ক্যাপিটাল কিছু নেই, আমাদের ছোট্টভাবে একটা স্টার্ট করতে হবে, আমাদের গভর্নমেন্ট গ্র্যান্টের দিকে তাকিয়ে থাকতে হবে, বা আমরা ইনভেস্টমেন্ট তুলতে পারি তার ফলে। তো আমরা নতুন কিছু ডিজিজ ইন্ডিকেশন নিয়ে কাজ করার চেষ্টা করব, এবং আগামী দিনে যে একটা মানে বেসিক্যালি বাংলাকে নিয়ে অনেক অপবাদ আছে যে বাংলার ছেলেমেয়েরা বাংলায় কিছু করতে চায় না, এরকম নয়। বাংলাতে করতে অনেকেই চায়, অনেকে হয়তো করে উঠতে পারে না, এর জন্য অনেক এক্সট্রা, আমি ধরুন ফুল টাইম জব করি, আমাকে অনেক এক্সট্রা টাইম দিতে হয়, মানে দুটো আমি ছোট্টবার একবার আপনাকে থামালাম, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে মানে এইখানে যা পরিবেশ এখন চলছে, আমি কথাটা রাজনৈতিক ভাবে একেবারেই বলছি না, আমরা শুনতে পাচ্ছি যে কাজ করতে দিচ্ছে না। আমি কাজ করতে চেয়েছিলাম, আমায় কাজ করতে দেওয়া হচ্ছে না। তো
আপনি সুদূর আমেরিকাতে বসে এখানে কাজ করার কথা ভাবছেন, কিন্তু এখানে অনেক সজ্জন বিশিষ্ট মানুষ আছেন যারা নাকি কাজ করতে পারছেন না। কিন্তু একটা ইংরেজিতে একটা কথা আছে, একটা প্রবাদ আছে, ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এক্স্যাক্টলি, থাকলে উপায় হয়। তো আপনি আমেরিকাতে বসে যদি ভাবতে পারেন বাংলা সম্বন্ধে, এখানে কিন্তু কাজের নাকি প্রচুর চেষ্টা বা প্রচুর ইচ্ছা, সদিচ্ছা থাকা সত্ত্বেও নাকি তাদেরকে হাত পা বেঁধে রাখা হয়েছে এবং কাজ করতে পারছেন না, এবং তারা ক্লেম করছেন যে তারা সব জনপ্রতিনিধি। কিছু মনে করবেন না। তো আমি একদম মানে আমাদের অনুষ্ঠানে একদম শেষ চরণে চলে এসেছি। আমি একদম স্পেসিফিক্যালি টু দ্য পয়েন্ট, আই জাস্ট ওয়ান্ট টু নো এক্স্যাক্টলি হোয়াট আর ইউ আপ টু, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট বেঙ্গল। আপনি বাংলা সম্বন্ধে কি ভাবছেন, বাংলায় কি করতে চান, যদি আমাদের সংক্ষেপে একটু জানান। দেখুন, আমি বাংলাতে যেটা করতে চাই, একটা নতুন হিউম্যানি সিস্টেম চেন গড়ে তুলতে চাই, এন্টারপ্রিনারশিপ চেন গড়ে তুলতে চাই, যেখানে আমি যে প্ল্যাটফর্ম তৈরি করব সেখানে আমি 1000-2000 বেকার ছেলে মেয়েকে নতুন করে তৈরি করব, এবং তৈরি করছি। আমি 50 জনকে ট্রেনিং দিচ্ছি রাইট নাও। আপনারা জানেন না আমি ব্যাকগ্রাউন্ডে এরকম কাজ করছি। তো 50 জন ছেলে মেয়েকে তৈরি করছি। আমার সেটা 2000-3000 ছেলে মেয়েকে তৈরি করবো আগামী দিনে। তো আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো আমি শুধু সাহস, আমার কোনো বিশাল পুঁজি নেই, কিন্তু সাহস দিয়ে আর মিনিমাম ইনভেস্টমেন্ট করে আমি নিজে থেকে সেটা করার চেষ্টা করছি। এবং আগামী দিনে সেটা কিন্তু আমার ধারণা যে সেটা কিন্তু একটা নতুন পথ দেখাবে বাংলায়। আমরা যারা বলছি, এই যে উনি যেটা বললেন, এই প্রসঙ্গে বলি, আমি রাজনীতিবিদ না, আমি একজন এডুকেশনিস্ট, মানে আমি সায়েন্টিস্ট। তো আমি এটুকুনি বলতে পারি যে আমাদের যারা কাজ করতে পারছেন না, যেভাবেই আসুন, পলিটিশিয়ান হোক, যারা সরকারি চাকরি করেন তারা হোক, যেভাবেই হোক, আপনারা যেখানে কাজ করছেন, আমি শুধু একটা ডিবেট দেখতে চাই। একজন সাধারণ, আমি এখনো ভারতীয়, আমি আমেরিকান না, আমি ভারতীয়। তো আমি যেটা দেখতে চাই যে আপনি কি করেছেন সেই জিনিসটা আমি দেখতে চাই। যে আপনি যদি বলেন, আপনি যদি জনপ্রতিনিধি হন, আপনি যদি জনপ্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ 5 বছর পেয়ে থাকেন, 1 বছর পেয়ে থাকেন, যদি না পেয়ে থাকেন, তাহলে আপনি বলবেন যে আমি কি করতে চাই, এইটা করতে চাই, এই ভিশনারিজ আইডিয়াগুলো। আর যদি আপনি কাজ করার সুযোগ পেয়ে থাকেন কয়েক বছর, তাহলে আমি অ্যাজ এ ভারতীয় নাগরিক হিসেবে দেখতে চাই আপনি কি করেছেন, পার্টিকুলারলি কি করেছেন, আপনি দায়িত্ব নেওয়ার পর কি করেছেন, সেইটা আমি দেখতে চাই। তো সেইগুলো কিন্তু আমাদের আলোচ্য বিষয় বিবেচনা হওয়া উচিত। কারণ আমাদের যারা পাবলিক প্রতিনিধি হবেন, যারা আমাদের তারা কিন্তু আমাদের চালনা করবেন, তারা যতটা ইন্টেলিজেন্ট হবেন, তারা যতটা ভিশনারি আইডিয়া নিয়ে আসবেন, তাহলে আমাদের সমাজ তত বেশি উপকৃত হবে। এবং সমাজে যে ডেভেলপমেন্টটা দরকার, সে এডুকেশনে যে ডেভেলপমেন্ট হওয়া দরকার, স্বাস্থ্যতে যে ডেভেলপমেন্ট হওয়া দরকার, আপনার রাস্তা পরিষেবা, শিল্পের যে ডেভেলপমেন্ট হওয়া দরকার, সব যে ডেভেলপমেন্ট গুলো হওয়া দরকার, সেগুলো তাহলে প্রপারলি হবে। যে নেতৃত্ব দেবে, যে আমাদের লিডার, যে আমাদের ক্ষমতায় আসছে, যে এবিসি রং, যে কালারই আসুক না কেন, একটাই কথা হচ্ছে যে আমরা যে কমিটমেন্ট করছি, সেই কমিটমেন্টটা আমরা কতটা করতে পারছি, সেটাই আমাদের আলোচ্য বিষয় থাকবে পরবর্তী ইলেকশন। যে ইলেকশনই আমরা করি, আজকে যে ইলেকশনে আমরা কি করেছি, যদি শাসক গোষ্ঠীর কথা বলি, তাহলে বলবো যে আমরা কি করেছি, সেটাই আমাদের আলোচ্য বিষয়, এবং আগামী দিনে কি আরো ইমপ্রুভ করতে পারি। আর যারা ক্ষমতায় আসতে চান, যারা আসতে পারেননি, বিরোধী গোষ্ঠী, তারা বলবেন যে আমরা এই জিনিসগুলো ফল্ট দেখেছি, এই জিনিসগুলো আমরা আগামী দিনে ভিশনারি আইডিয়া হিসাবে নিয়ে আসতে চাই, এবং বাংলাকে নতুন ভাবে এই ভাবে গড়ে তুলতে চাই। শিক্ষার দিক দিয়ে গড়ে তুলতে চাই, শিল্পের দিক দিয়ে গড়ে তুলতে চাই, এগ্রিকালচারের দিক দিয়ে ডেভেলপমেন্ট করতে চাই, স্বাস্থ্যের দিক দিয়ে ডেভেলপমেন্ট করতে চাই, এইভাবে করতে চাই। তো এই এডুকেশন গুলো কিন্তু, এই জিনিসগুলো যদি আমরা সাধারণ মানুষ বুঝতে পারি যে আমাদের ফান্ডামেন্টাল আমরা কি শুনতে চাই, আমরা আমাদের যে রাইট, ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল রাইট, সেইটা যদি আমরা আগামী দিনে চর্চাটা বেশি করি, তাহলে সাধারণ মানুষ কেন, যারা দায়িত্ব নিয়ে আসবেন, তারাও কিন্তু কাজ করতে বাধ্য হবেন। আর আপনারা যদি সেই জিনিসগুলো দাবি না করেন, তাহলে কিন্তু তারা সেগুলো কাজ করবেন না, বলবে আমি কাজ করতে পারিনি। তো ঘটনা হচ্ছে, আমি দেখতে চাই যারা কাজ করেছেন, যারা ক্ষমতায় ছিলেন, অনেকদিন মন্ত্রিত্ব করেছেন, যে কাজটা করেছেন সেই কাজটা দেখান। আমরা দ্যাটস দ্য সাধারণ মানুষ সেটাই দেখতে পাবে যে আমি এই কাজটা করেছি। যে সেটা কম বেশি হতে পারে,
কিছুটা সাকসেস হয়েছে হতে পারে, কিছুটা ফেলিওর হয়েছে হতে পারে। ফেলিওর থাকলে তবেই সাকসেস হয়। আমরা একটা কাজ করতে গিয়ে কিছুটা কাজ না করতে পারি, সাকসেস না হতে পারি সম্পূর্ণভাবে, সেটা আমরা পরবর্তীকালে নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আবার নতুন করে আমরা সেটাকে মডিফাই করে সাকসেস করতে পারি। ফেলিওর না থাকলে সাকসেস আসবে না। আমি একটা প্রজেক্ট করছি, সেটা ফেলিওর হবে না, বা সেটা ফেলিওর আমি স্বীকার করছি, ধরুন এটা আমার ফেলিওর হয়েছে, এটাকে আরো এইভাবে করলে ভালো হতো। তো এই ধরনের কনস্ট্রাকটিভ আলোচনা যদি আমরা আগামী দিনে আমাদের যারা নেতৃত্ব দেন গণতান্ত্রিক দেশে, যারা আমাদের সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যান, রাজ্যকে এগিয়ে নিয়ে যান, তারা যদি এইগুলোর উপর বেশি মনোনিবেশ করেন, তাহলে দেখবেন যে আমরা অনেক কিছু করছি এবং আপনারাও অনেক কিছু আমাদেরকে দিচ্ছেন, অজান্তে দিয়ে দিচ্ছেন। তো এবং সেটাই আমাদের বাংলাকে ডেভেলপ করছে, সোনার বাংলা গড়ে তুলবে। তো আমার মতো সায়েন্টিস্ট হয়ে আমার পুঁজি নেই, আমি সাহস নিয়ে বলছি যে আগামী দিনে আমি অনেকগুলো প্রজেক্ট করছি, 2-3টে প্রজেক্ট করছি। এগ্রিকালচারের উপর একটা প্রজেক্ট করছি, বায়ো ফার্টিলাইজার প্রমোট করছি, যাতে বায়ো ফার্টিলাইজার মানুষ ইউজ করে হেলথ হ্যাজার্ডটাকে কমায়। তো সেটা নিয়েও প্রজেক্ট করছি। আমি অনেক অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে রিচ আউট করতে চাই। আপনারা যদি কেউ অ্যাঞ্জেল ইনভেস্টর এই প্রোগ্রাম দেখে থাকেন, অবশ্যই আমি আপনার কাছে রিচ আউট করতে চাই। কারণ আমরা কালেকটিভলি, কিন্তু আমার যে ভিশনারি আইডিয়া আছে, আমার মানি নেই, কিন্তু আমি করছি, আমার নিজস্ব লিমিটেড ভাবে করছি। এটাকেই কিন্তু আমি মানে আমার যে কর্ম প্রচেষ্টা আছে, আমি আগামী দিনে বলতে পারি আমি 2 থেকে 5,000, আমাকে 5 বছর সময় দেন বা 7 বছর সময় দেন, 2 থেকে 5,000 নতুন এমপ্লয়মেন্ট তৈরি করব এবং এন্টারপ্রেনার তৈরি করব, ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রেনার তৈরি করার দিকে আমি এগোচ্ছি, এটুকুনি বলতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই আপনার প্রয়াসকে। আপনি আরো অগ্রসর হন। আপনি কত হাজার মাইল দূরে বসে বাংলা সম্বন্ধে ততটাই সচেতন যতটা আমরা ভাবি বা আমরা দেখানোর চেষ্টা করি। কিন্তু আবার সেই কথাই বলবো যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো আপনি আজকে দেখিয়ে দিচ্ছেন, বা যারা শুনছেন এই প্রোগ্রাম বা যারা দেখছেন তারাও বুঝতে পারছেন যে যদি সামান্য ইচ্ছাটুকু মানুষের থাকে, সদিচ্ছা যদি থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এগোতে পারি। আমরা জাহাজ নিয়ে না এগোতে পারি, একটা ডিঙি নিয়েও এগোতে পারি। আমরা নদীতে জাহাজ নিয়েও না এগোতে পারি, একটা ডিঙি নিয়েও এগোতে পারি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আবার বহমানের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানালাম, ধন্যবাদ জানালাম। আমি দুটো খালি কথা বলবো। আমি অনিন্দিতা দেবীকে অনেক কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আমাদেরকে একটা জায়গা করে দেওয়ার জন্য। তার কলম্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস সেটা আরো সামনের দিনে আরো উন্নতি করুক। বহমানের সঙ্গে আমাদের এই যৌথ প্রয়াস নিউক্লিয়ার হেলথ বাংলা আরো এগিয়ে যাক, সেটাও আমরা চাই। নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানে ঐকান্তিক ভাবে আমার যেটুকু সামর্থ্য আমি আপনার সঙ্গে আছি, এবং আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে আপনি এত সুন্দর প্রয়াস করছেন। আমাদের সম্পূর্ণ যে এই যে আলোচনাটা যিনি ব্যাকআপে মানে নেপথ্যে থেকে করলেন পরিচালনা, সেই নীল মজুমদার, আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর বহমানের, তাকে অনেক ধন্যবাদ জানাই। আগামীকাল 6:30টার সময় নারী দিবস উপলক্ষে সর্বরী মুখোপাধ্যায় বহমান লাইভে আবার আসবেন বাংলাদেশের কিছু বিশিষ্ট অতিথিদের নিয়ে। আপনারা বহমান দেখতে থাকুন। আর বিশ্বরূপ বাবু, আপনাকে রবিবার সকালবেলায় ঘুম থেকে তুলে একটু বিব্রত করলাম, কিন্তু আপনার এই যে প্রয়াস এবং প্রচেষ্টা, এই যে পরিকল্পনা, আগামী দিনে নিশ্চয়ই তার থেকে বাংলাভাষী উপকৃত হবেন, এইটাই আমি ঐকান্তিক ভাবে চাই। আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের খুব শীঘ্রই। আমরা বহমান নিউক্লিয়ার যৌথভাবে নিশ্চয়ই একটা কিছু আবার করব। আমরা একটু পিছিয়ে গেলাম করোনার জন্য, পিছিয়ে যেতে পারি কিন্তু হেরে তো যাইনি। সেটাই হচ্ছে ব্যাপার, যে নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে যে কথা একটু আগে বললাম, উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আমরা খুব শিগগিরই হয়তো পয়লা বৈশাখের আগেই আমরা অ্যানাউন্সও করব, ঘোষণা করব যে বহমান সম্পূর্ণভাবে এখন তৈরি হয়েছে ডিজিটালি আসার জন্য, এবং আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বহমানকে পৌঁছে দেব। আমাদের যারা লেখক লেখিকা কবি সাহিত্যিক আছেন, এবং আমরা চাইবো যে আপনারাও বিজ্ঞানীরা আসুন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্পিয়ার থেকে লোকজন আসুন, লিখুন। এটা একটা উঠোনের মতো হোক, একটা বড় প্ল্যাটফর্ম মতো হোক, এই জানিয়ে আমি আবার আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলকে নমস্কার। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন।
না না না, আমি আপনার সকলকে ধন্যবাদ জানাই আপনাদের কাছে এই সুযোগটা পাওয়ার জন্য, বাংলার মানুষের কাছে আমার এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা গ্রহণ করুন। এখনো করোনা প্যান্ডামিক ইজ নট ওভার। আমাদের দূরত্ব বজায় রাখুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন বারে বারে, চোখে মুখে দিই তো, হাতে মুখে দিই তো ঢোকে, আর মাস্কটা পরুন। আর আর আমাদের হেলথ লিটারেসিটাকে সাপোর্ট করুন। সমাজকে, সমাজের জন্য কিছু ছোট্ট ছোট্ট কাজ করার চেষ্টা করুন। আমরা মানবিক একটু হতে চেষ্টা করি, তাহলে দেখবেন আমাদের সুস্থ সমাজ আবার গড়ে উঠবে। নমস্কার। নমস্কার, আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার কালকে চোখ রাখুন ফেসবুকের পর্দায় ভগবানের সঙ্গে। নমস্কার।